আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আবার দেখা হলো। আজকে আমরা যে চ্যাপ্টারের উপরে পড়াশোনা করব সেটা হচ্ছে আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা তোমাদের ব্রড কোশ্চেন অর্থাৎ গ অংশে অবশ্যই ইনশাল্লাহ আসবে। তো এই ব্রড কোশ্চেনের মধ্যে কি কি আমরা পড়বো? আমরা প্রথমে আর্থ্রোপোডা পর্বর যে বৈশিষ্ট্যগুলো আছে, মেইন বৈশিষ্ট্য, আইডেন্টিফাইং ক্যারেক্টার, সেটা সম্পর্কে আমরা জানবো। কিন্তু তার আগে আমার পরিচয় ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। আমি তাসলিমা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুওলজি, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আর আমি স্বাগত জানাচ্ছি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ক্লাসে। এবং আজকে আমার 10 নম্বর ক্লাস তোমাদের সাথে। এই জন্য আমাদের বলেছি আর কি, আজকে আমাদের 10 নম্বর ক্লাস। ওকে, তো এই মহামারীর সময়ে তোমরা অনেকেই এখানে জয়েন হয়েছো, ভাল লাগছে। আসলে তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। আমরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যারা রিলেটেড আছে এই কাজের সাথে এবং যারা রিলেটেড নাই, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, প্লাস তোমাদের পক্ষ থেকে। আমরা আজকে আর্থ্রোপোডা পর্ব সম্পর্কে পড়ব। আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীটা আমাদের পড়তে হবে লাইফ হিস্ট্রি, সেটা হচ্ছে ম্যাক্রোব্রাকিয়াম অর্থাৎ স্বাদুপানির চিংড়ি। ওকে, ম্যাক্রোব্রাকিয়াম বা স্বাদুপানির চিংড়ি। তো এই স্বাদুপানির চিংড়িটা কি কি বৈশিষ্ট্য আছে? আর্থ্রোপোডার অনেক বৈশিষ্ট্যই আমরা জানি যে এই চিংড়ির সাথে অ্যাডপ্টেড, চিংড়ির সাথে অ্যাটাচড। তো এই আর্থ্রোপোডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়েছো সেটা কি কি? আর্থ্র শব্দের অর্থ হচ্ছে কি সন্ধিপদী। আর্থ্র শব্দের অর্থ হচ্ছে কি সন্ধিপদী। ওকে, বা সন্ধিপদ আছে। যেমন আমি বলেছি যে আমার যে আঙ্গুলগুলি আছে, দেখো একটার পর একটা কার্পালস আছে, কিন্তু সেটা কি বাইরের দিক দিয়ে একটা আবরণ দিয়ে আবৃত থাকে। তো আমাদেরটা কিন্তু সন্ধিপদ না। সন্ধিপদ কেমন হবে? এটা আলাদা যদি থাকতো, এটা আলাদা থাকতো, এটা আলাদা থাকতো, হ্যাঁ, বাইরের আবরণ সহ আলাদা থাকতো, তাহলে সেটা হতো কি সন্ধিপদী। সন্ধি মানে একটার পর একটা জোড়া দিয়ে কি করছে, সন্ধি গঠন করছে। তো পদগুলা হচ্ছে সন্ধিপদ এবং অ্যাপেন্ডেজেস গুলাও কি সন্ধি মানে সন্ধিযুক্ত। তো এখানে আর্থ্রোপোডের নামকরণ আমরা করে ফেললাম। আর ওদের রক্ত সংবহন তন্ত্র কি ধরনের? উন্মুক্ত ধরনের রক্ত সংবহন তন্ত্র। আমরা দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আমরা জানি, একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে উন্মুক্ত। এবং অমেরুদণ্ডী প্রাণী যারা, তারা কি অনুন্নত, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আসলে পরিফেরা, নিডারিয়া, এগুলার ক্ষেত্রে তেমন আসলে রক্ত সংবহন তন্ত্র বলতে তেমন কিছু নাই। আর প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে তোমার যা যা আছে অমেরুদণ্ডী প্রাণীতে, তো অনেকেরই তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এবং অনেকেরই উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ এবং উন্মুক্ত দুই ধরনেরই রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এমন একটা পর্বের নাম তোমরা জানো, সেটা হচ্ছে মোলাস্কা। এবং মোলাস্কা পর্বের যে পাইলা আমরা পড়ে আসছি, তাই না? বদ্ধ এবং উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ অর্ধ উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, তার সংবহন তন্ত্রকে বলা হচ্ছে। তো এখানে তোমার বদ্ধ কোনটা আর উন্মুক্ত কোনটা? আর আমরা যারা উন্নত প্রাণী, তাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ নির্দিষ্ট বাহিকার মাধ্যমে বাহিত হয়ে রক্ত যদি বাহিত হয়, তাহলে সেটা হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর উন্মুক্ত হচ্ছে নির্দিষ্ট বাহিকা থাকবে না, যদিও কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাহিকা কাজ করেও তারপর একটু পরে গিয়ে সেটা ওপেন হয়ে যায় এবং ছোট ছোট দেহের মধ্যে ছোট ছোট গর্ত থাকে, সেগুলাকে, বড় গর্তগুলোকে বলা হচ্ছে সাইনাস, ছোট গর্তগুলোকে বলা হচ্ছে লেকুনি। এগুলোতে গিয়ে যেমন পানিটা, যেমন কোনো পাইপ কেটে দিলে পানি ছড়িয়ে যায়, সেরকম যে রক্তটা এরকম ছড়িয়ে যায়। তো আবার দেখা যায় যে কিছুদিন পরে গিয়ে আবার কোথাও গিয়ে মিলিত হয়ে আবার কোনো বদ্ধ জায়গার ভেতর দিয়ে বাহিত হচ্ছে। তো এটা তোমাদের মানে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্রটা মোটামুটি আমি বললাম। আর কি আছে ওদের? ওদের অনেক ক্যারেক্টারস আছে, আসলে বলে শেষ করা যায় না সাধারণ ক্যারেক্টারস গুলি।
ওদের স্ট্যাটোসিস থাকে, যেটা চিংড়িকে বা আর্থ্রোপড পর্বের প্রাণীদের কি করে সংবেদী অঙ্গ হিসেবে অনেক কিছুই থাকে। ওমাটিডিয়াম আছে, যেটা চোখ, আমাদের চোখের মতো চোখ না। এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, তারপরে আর্থ্রোপডের বিভিন্ন ধরনের সেন্স অর্গান গুলি যে আছে সেগুলো সম্পর্কে জানবো। তো এখন আমরা মোটামুটি আমরা পড়ি সার্কুলেটরি সিস্টেম অফ প্রন। তো দেখো, দ্য ব্লাড সার্কুলেশন অফ ইন প্রন ইজ ওপেন টাইপ, মানে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তোমাদের বলেছি যে এটা ইংলিশে লিখেছে এবং ভাষাটা খুবই সহজ, তোমাদের ধরতে অসুবিধা হবে না। তারপরে ইংলিশে আনসার করতে হবে তা না, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট, তো আমি ভাবলাম একটুখানি আপ হওয়া তোমাদের জরুরি। তো বাংলা বইগুলোতে তো বাংলা অনেক লেখা আছে, হ্যাঁ। তো তোমরা এখানে খেয়াল করবা, তোমাদের বাংলা বইগুলোতে অনেক বেশি বেশি করে লেখা আছে। অত বড় বড় লিখে কিন্তু তোমরা উত্তর কি শেষ করতে পারবে না। দেখা যাবে যে 5টা উত্তর শেষ হওয়ার আগেই তোমার টাইম শেষ হয়ে গেছে। তো তোমরা কি করবা, গত ক্লাসে আমি বলেছি তোমরা ক অংশ কত সময় লিখবা, খ অংশ কত সময় লিখবা, গ অংশের প্রত্যেকটা কোশ্চেন কতটুকু সময় পাবা। 30 থেকে 32 মিনিট আমি বলেছি, এই সময়ের বেশি তোমরা পাবা না, হিসাব করে দেখতে পারো। তো তার মধ্যে তোমাকে ফিগার আঁকতে হবে, ফিগার আঁকতে ধরো 10 মিনিট 12 মিনিট চলে যায়, তারপরে তোমাকে বাকি সময়টা তোমাকে লিখে শেষ করতে হবে, হ্যাঁ। তো এখানে সার্কুলেটরি সিস্টেম, দেখো ওদের যে দেহ গহ্বর, যেটা আমরা আর্থ্রোপডের মেইন বৈশিষ্ট্য হিসেবে, আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসেবে পড়ি, সেটা হচ্ছে ওদের দেহ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল। আমাদের ক্ষেত্রে কি সিলম, তাই না? হিমোসিল কেন বলা হচ্ছে? হিমোসিল বলা হচ্ছে এই কারণে যে ওদের যে গহ্বরটা সেটা রক্ত দিয়ে পূর্ণ থাকে, এই জন্য বলা হচ্ছে কি হিমোসিল। ওকে, এই জন্য বলা হচ্ছে হিমোসিল। এবং এই হিমোসিলটা বলা হয়েছে যে সাচ স্পেসেস আর কল্ড হিমোসিল। হ্যাঁ, তোমরা এখানে ইংলিশে আমি তোমাদের ফিগারটা দিয়েছি, তোমরা চেষ্টা করবে এটা ইংলিশে আনসার করার, এবং ভাষাগুলা তোমরা বাংলাতে লিখে অসুবিধা নাই। দ্য সার্কুলেটরি সিস্টেম ইনক্লুডস, সার্কুলেটরি সিস্টেমে কি কি থাকে? ব্লাড থাকবে, হার্ট থাকবে, আমাদের ক্ষেত্রেও তাই থাকে। আমাদের ক্ষেত্রে কি কি থাকে? ধমনী থাকে, শিরা থাকে, ক্যাপিলারিস থাকে, তাই না? তো ওদের ক্ষেত্রে আসলে ধমনী এবং শিরা তেমন কিছু নাই, কিছু ভেসেল থাকে, ব্লাড ভেসেল থাকে, যেগুলা ধমনী হিসেবে নামকরণ করা হয়েছে। এবং হিমোসিলোমিক স্পেস থাকে, হিমোসিলোমিক স্পেস আমরা বলি যে ওই যে হিমোসিলটা যে থাকে তার মাঝে মাঝেও কিছু কিছু স্পেস থাকে। হিমোসিলটা তো ওর মেইন দেহ গহ্বর, ঠিক আছে? হিমোসিলটা ওর মেইন দেহ গহ্বর, তারপরে বলা হচ্ছে যে কিছু কিছু স্পেস কি থাকে। তো এখানে দেখো যে ওর ব্লাড সম্পর্কে আমরা পড়ি, যে আমরা কি কি বললাম, ওর রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? ব্লাড থাকবে, হার্ট থাকবে, ব্লাড ভেসেলস থাকবে, আর হিমোসিলোমিক স্পেসেস থাকবে। এখানে হিমোসিল থাকে, লেগুনি থাকে, সাইনাস থাকে, এসব থাকে। তো আমরা একটু পড়ে নেই ব্লাডটা কেমন। বলা হয়েছে যে ব্লাড ইনক্লুডস বোথ দ্য সার্কুলেটরি ফ্লুইড এন্ড দ্য বডি ফ্লুইড। ব্লাডটা তো আমাদের যেমন যে রক্তটা এবং আমাদের যে টিস্যু ফ্লুইড, সেটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? টিস্যু ফ্লুইড কোথায় থাকে? কোষের মাঝখানে তরল পদার্থ জমা থাকে, সেটাকে আমরা টিস্যু ফ্লুইড বলছি। আর রক্তটা তো বাহিকার মধ্য দিয়ে বাহিত হয়, তাই না? কিন্তু এদের ক্ষেত্রে তা না, এদের ক্ষেত্রে বোথ মানে উভয়ই বোঝায়, হ্যাঁ, যে সার্কুলেট ব্লাডটা তোমার উভয়ই বোঝায়, যে সার্কুলেটিং ফ্লুইডও বোঝায় আবার বডি ফ্লুইডও বোঝায়। দ্য সেল, তাহলে কোনো ভিন্নতা নাই। ওকে, এই কথাটা কিন্তু তোমাদের বাংলা বইতে লেখা নাই, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা পয়েন্ট তোমাদের জন্য। দ্য সেলুলার পার্ট অফ দ্য ব্লাড ইনক্লুডস, বলছে যে কি কি সেল থাকে। আমরা বলি রক্তে কি থাকে? রক্ত রস তো থাকে, রক্ত কণিকা থাকে। তো এখানে বলছে শুধু অ্যামিবয়েড লিউকোসাইট থাকে। লিউকোসাইট কোনটা তোমরা জানো? শ্বেত রক্ত কণিকা, তাই না? ওদের শ্বেত রক্ত কণিকা থাকে। আর দ্য লিকুইড পার্ট প্লাজমা থাকে। সেখানে বলা হয়েছে যে ওদের রক্ত লাল দেখায় না, ওদের রক্ত কি দেখায়? কিছুটা নীল দেখায়। কি কারণে? যে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন থাকে। তো আমাদের রক্তে কি আছে? আমাদের রক্তে লোহিত রঞ্জক, যেটা আয়রন আমরা বলি, যে ফেরাসফেরিক থাকে। এজন্য রক্তের বর্ণটা কি দেখায়? হিমোগ্লোবিনে রক্তটা, হিমোগ্লোবিনের জন্য রক্তটা লাল দেখায়, কারণ ফেরাস বা ফেরিক ওখানে থাকে। কিন্তু এখানে বলা হয়েছে যে হিমোসায়ানিন ডিজলভ স্টেট, অর্থাৎ হিমোসায়ানিনটা থাকবে, এবং দিস পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য ব্লু কালারেশন অফ দ্য বডি। এই যে আমরা বডিটা যে ব্লু দেখি, কিছুটা সবুজাভ দেখি, আমরা চিংড়ি দেখবা সাদা এবং সবুজাভ, সিলভারি এবং সবুজাভ।
হালকা হালকা সবুজ থাকে, সেটা হচ্ছে ওর এই হিমোসায়ানিন ব্লাডের কারণে। ওকে, হার্ট কেমন বলা হয়েছে, ইট ইজ মোর অর লেস ট্রায়াঙ্গুলার, তিন কোণাকার, হ্যাঁ তিন কোণাকার হার্ট উইথ ইনার স্পঞ্জি ক্যাভিটি, বলছে যে ভেতরে একটা ক্যাভিটি থাকবে, তাও স্পঞ্জি, অর্থাৎ পাঞ্চ করতে পারবে। আমাদের হার্টও কিন্তু পাঞ্চ করতে পারে, হৃদ পেশি থাকে, সেটা কি করে সারাক্ষণ একদম আমাদের মায়ের পেট থেকে শুরু হয়েছে সে পাঞ্চ করা, কখন গিয়ে থামবে, আমাদের যখন মৃত্যু হবে তার কিছুক্ষণ পরে গিয়ে থামবে। কারণ কি, ওই যে রক্তটা যে যাচ্ছে, ব্লাড যে সার্কুলেট হচ্ছে, হ্যাঁ সেটা কিছুক্ষণ, মৃত্যুর পরও কিছুক্ষণ সেটা চলে। ইট ইজ প্লেসড beneath the carapace and above the gonad, বলা হয়েছে এটা ক্যারাপেসের নিচেই থাকে এবং ঠিক নিচেই থাকে। হ্যাঁ, এই ক্যারাপেসটা যে থাকে ওর মাথার, তোমরা অংশগুলি জানো, চিংড়ির মাথা যে মাথা এবং বক্ষকে ঘিরে যে এরকম একটা অংশ থাকে ঢাকনা দেওয়া, সেটা হচ্ছে ক্যারাপেস। আর পেছনের দিকে যেটা থাকে 6টা খণ্ডযুক্ত, সেটা হচ্ছে কি ওর অ্যাবডোমেন। তো এই ক্যারাপেস এবং অ্যাবডোমেনের মাঝামাঝি তোমরা যখন একটু ফাঁক করবা প্র্যাকটিক্যাল করার সময়, তখন তোমরা দেখবা যে ওখানে আসলে কি হাড়টা, তিন কোণাকার হাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আর সেটা গোনাডের উপরে থাকে, গোনাডের কথা বলেছে, সেটা গোনাডের উপরে থাকে। হার্ট ইজ ইউনাইটেড উইথ দ্য পাইলোরিক স্টোমাক, বলছে যে হার্টটা ভেতরের দিকে পাইলোরিক স্টোমাকের সাথে যোগাযোগ আছে বাই এ কার্ডিও পাইলোরিক স্ট্যান্ড, একটা কার্ডিও পাইলোরিক দ্বন্দ্ব দিয়ে সেটা পাইলোরিক স্ট্যান্ডের সাথে যোগাযোগ রক্ষা করে। দ্য অ্যান্টেরিয়র মানে সামনের দিকে যেটা, সেটা হচ্ছে কিছুটা পয়েন্টেড, মানে কি এই যে এরকম পয়েন্টেড হয়ে যায়, কিন্তু ভেতরের মানে পেছনের দিকটা পোস্টেরিয়র সাইডটা হচ্ছে ভোতা, এরকম ভোতা হয়ে যায়। ওকে, তো এখানে তোমরা ফিগার যখন আমি দেখাবো তখন তোমরা দেখতেই পাবা। দ্য অ্যান্টেরিয়র স্ট্রাকচার ইজ এনক্লোজড উইদিন এ হিমোসিলোমিক স্পেস, তো ওর যে হার্ট থাকে সেটার মধ্যে হিমোসিলোমিক স্পেস থাকে, এবং সেটাকে বলা হচ্ছে প্যারিকার্ডিয়াল সাইনাস। সাইনাস মিনস হচ্ছে ফাঁকা স্থান। ওকে, তো এই প্যারিকার্ডিয়াল সাইনাসের বাইরের দিকে যে আবরণ থাকে সেটা হচ্ছে প্যারিকার্ডিয়াম। টু ল্যাটারাল এন্ড ওয়ান মিডিয়ান লঙ্গিটিউডিনালি ফাইব্রাস টিস্যু, বলা হয়েছে যে দুইটা থাকবে ল্যাটারালি পাশের দিকে, একটা থাকবে মিডিয়ান, হ্যাঁ ফাইব্রাস টিস্যু মানে থাকবে, তো সেটা অবশ্যই লম্বালম্বি থাকবে। স্ট্র্যান্ড কানেক্ট দ্য হার্ট উইথ দ্য বডি, বলা হয়েছে বডিটা আমাদের যে হার্ট থাকে সেটা কি সেটাও তো তোমার কানেক্ট হয়ে ঝুলে থাকে। তো এটা এদেরও বলা হয়েছে যে হার্টটা এমনি এমনি তো ঝুলে থাকতে পারে না, তখন বলা হয়েছে যে সেটা কি হবে, বডি ওয়ালের সাথে কানেক্ট হয়ে এরকম ঝুলন অবস্থায় থাকবে, হ্যাঁ স্ট্যান্ড দিয়ে। তো বলা হয়েছে ল্যাটারালি একটা একটা দুটো থাকবে আর মাঝামাঝি একটা থাকবে, মোট তিনটা। ওকে, তো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন। The wall of the body is pierced by 5 pairs of seal-like opening, বলা হয়েছে বডিতে 5 জোড়া সিল্ট লাইক, সিল্ট কিরকম আমরা বলি, একটা হচ্ছে চেরা, চিরে যায়, কাপড় চিরে যায় না, চিরে গেলে কিরকম হয় আমাদের, এরকম লম্বালম্বি হয় তাই না, যদি ছিদ্র হয় তাহলে পোর বা গোল হয়, কিন্তু এরকম লম্বালম্বি হয় যেটা, সেটা হচ্ছে সিল্ট। তাহলে পোর আর সিল্টের মধ্যে পার্থক্য তোমরা বুঝেছো? সিল্ট হচ্ছে এরকম লম্বালম্বি চিরে যাবে, চেরা, হ্যাঁ, আর পোর হচ্ছে গোল হয়ে কি ছিদ্র হয়ে যাবে। ওকে, তো সিল্ট লাইক ওপেনিং থাকে কয় জোড়া? 5 জোড়া, সেটাকে বলা হচ্ছে অস্টিয়া, প্লুরাল, অস্টিয়াম হচ্ছে সিঙ্গুলার। these are 2 pairs of কোথায় কি থাকে বলা হয়েছে 5 জোড়ার মধ্যে, ল্যাটারালি বলা হয়েছে 2 জোড়া থাকে, আর ভেন্ট্রালি 1 জোড়া থাকে, আর ডরসালি 1 জোড়া থাকে, and 1 pair at the posterior end of the heart, পেছনের দিকে 1 জোড়া থাকে। These ostia are contractile and work at valves, বলা হয়েছে যে অস্টিয়া যা থাকে সেটা হচ্ছে ভালভের মতো কাজ করে। আমাদের যে দেহে কপাটিকা থাকে, হার্ট এবং ধমনী শিরা যেখানে আছে, যে ধমনী শিরা বের হয়, সেখানে যে বিপরীত দিকে রক্ত যাওয়াতে কি করে, বাধা দেয়, সেই ভালভ হিসেবে এখানে কাজ করছে। ওকে, তো ট্রু ব্লাড ভেসেল, তো আমরা প্রথমে পড়লাম হার্ট, দ্বিতীয় পড়লাম আমরা কি, দেখো আমরা প্রথমে কি কি পড়েছি, হার্ট পড়েছি, ব্লাড পড়েছি, তারপরে হার্ট পড়েছি, তারপরে এখন 3 নম্বর হচ্ছে ব্লাড ভেসেল কি কি থাকে। These are the vessels which possesses definite wall, বলা হয়েছে যে definite wall থাকবে ব্লাড ভেসেলে। তো সেরকম as all of them originated from the heart to supply blood to different parts of the body, তো এখানে ব্লাড ভেসেল গুলা যে থাকবে সেগুলা বলা হয়েছে যে দেহের বিভিন্ন স্থানে
রক্তটা কি করবে, হার্ট থেকে বহন করে নিয়ে যাবে। দিস আর বেটার কর্ড আর্টারিজ, এদেরকে সাধারণত আর্টারিজ নামেই ডাকা হচ্ছে, অর্থাৎ ধমনী নামেই ডাকা হচ্ছে। ফ্রম দ্য হার্ট অফ রন 6 লার্জ ভেসেলস অরিজিনেট, বলা হয়েছে যে 6টা বড় বড় ভেসেল বা বাহিকা এখান থেকে বের হয়ে যায়। ওকে, তো বড় বড় বাহিকা বের হয়ে যায়। এখানে আমরা হার্টের মানে স্ট্রাকচার সহ যদি আমরা রক্ত সংবহন তন্ত্রটা একটু দেখি, দেখো এটা আমি এভাবে দিয়েছি কারণ লম্বায় তো জায়গা হচ্ছিল কিন্তু ছোট হয়ে যাচ্ছিল, ফিগারটা দেখা বোঝা যাচ্ছিল না, তো আমি এজন্য একে শোয়ায় দিয়েছি। কিন্তু তোমরা যখন খাতায় আঁকবা তখন এটা ওর সামনের ধার, হ্যাঁ, এটাকে তুমি ওপরে দিবা, এটা হচ্ছে পেছনের ধার, এটাকে তুমি নিচে দিবা, অর্থাৎ এরকম লম্বা লম্বি আঁকবা, হ্যাঁ, লম্বা লম্বি আঁকবা, শোয়ায় আঁকবা না। তো এই দেখো, এই যে হার্ট 3 কোণাকার বলেছি, এখানে অস্ট্রিয়াম একটা দেখিয়েছে, এক জোড়া দেখিয়েছে। আর এখান থেকে দেখো বড় এই দেখো দুই পাশে ল্যাটারালি দুটা বের হয়ে গেছে বাহিকা, সেটাকে কি বলা হচ্ছে, অ্যান্টেনারি ধমনী। আর মাঝামাঝি যেটা গেছে সেটা হচ্ছে অপথেলমিক, অপথেলমিকাস মানে মাথার দিকে যাবে, অপথেলমিক মিডিয়ান অপথেলমিকাস, এর নাম মিডিয়ান, কথাটা লিখে নি, মাঝামাঝি চলে যায়। এটা গিয়ে সামনের দিকে দেখো মিশে, হ্যাঁ, এখানে সার্কুলার সাফালিকাস গঠন করে, যেটা পয়েন্টেড হয়ে গেছে, গোল হয়ে গেছে এই স্থানটা। সার্কুলার সাফালিকাস মানে একটা সার্কেল গঠন করে, একটা বৃত্তাকার সার্কেল গঠন করে সাফালিকাসে। সাফালিকাস আমরা বলেছি কি মস্তক অঞ্চলীয়, শির অঞ্চলীয়, সেটা হচ্ছে সাফালিকাস। তো এখান থেকে পেছনের দিকে যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কি পোস্টেরিয়র, মিড পোস্টেরিয়র আর্টারি। সেটা আবার দুইটা ভাগ হয়ে যায়, একটা একদম সোজাসুজি তোমার লেজের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে সুপ্রাইনটেস্টিনাল আর্টারি, আর একটা আছে একদম নিচের দিকে এসে যেতে থাকে খাড়াখাড়ি ভাবে। হাড়টা যদি তুমি টেনে ধরো তাহলে এটা নিচের দিকে খাড়াখাড়ি ভাবে নামতে থাকে, সেটা কি স্টার্নাল ধমনী। সেটা আবার ওখানে গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়া আমরা পড়ে আসছি পাইলাতে, যে গ্রন্থি, স্নায়ু গ্রন্থি, সেটা পার হয়ে এসে আরো নিচের দিকে একদম তলের দিকে এসে, অঙ্কীয় দিকে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা সামনের দিকে চলে যায়, একটা পেছনের দিকে চলে যায়। ওকে, সামনের দিকেরটা হচ্ছে থোরাসিক অঞ্চল, মানে কি এটা থোরাসিক মানে কি বক্ষ অঞ্চল, এটা হ্যাঁ, থোরাসিক মানে বক্ষ অঞ্চল, বক্ষ অঞ্চলের দিকে যাবে। তো হচ্ছে ভেন্ট্রাল মানে ভেন্ট্রালি থাকে, অঙ্কীয় দিকে থাকে, সেজন্য নাম হয়েছে ভেন্ট্রাল থোরাসিক। আর এটা ভেন্ট্রাল অ্যাবডোমিনাল, অর্থাৎ কি অঙ্কীয় উদরীয়, উদরীয় সাইড এটা, এজন্য উদরের কথা বলা হয়েছে। ওকে, তো পিছনের দিকে ঝামেলা আমরা সেরে ফেললাম। এরপরে আসো, আমরা এখানে বলেছি যে মাঝখানে মিডিয়ান অপথেলমিকাস আর দুই পাশে অ্যান্টেনারি আর্টারি। এখন এই যে পেরিকার্ডিয়াম যে থাকে, হ্যাঁ, এই পেরিকার্ডিয়ামেরও তো রক্ত দরকার নাকি, পেরিকার্ডিয়াম রক্ত দরকার। এখন এই যে বাইরের দিকে যে আবরণ, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এটার মধ্যে তোমার হার্টটা থাকে। তো পেরিকার্ডিয়াম এবং হার্টের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। ওকে, তো পেরিকার্ডিয়ামের কোষেরও তো খাবার দাবার দরকার, তো এখানেও তোমার কি ধমনী যাওয়া দরকার, না তো খাবার কে পৌঁছাবে। তো পেরিকার্ডিয়াল ধমনী এখানে দেখো দুই পাশ থেকে বের হয়ে এখানে রক্ত সরবরাহ করবে। আর এর ওপরে আমরা বলেছি যে ও পাইলোরিক স্টোমাকের সাথে যুক্ত থাকে, কিন্তু ওর সামনের দিকে যদি তোমরা মেয়েদের কথা বলছি, চিংড়ি যদি বাছাই করো বা তোমরা যদি মাথাটা ক্যারাপেসটা একটু উপরের দিকে তুলে ধরো তাহলে দেখবে থকথকে লাল হলদে বা কমলা রঙের এক ধরনের থকথকে একটা উপাদান এখানে থাকে। এটা হচ্ছে এক গ্রন্থি। সেই গ্রন্থিটা কি হেপাটো প্যানক্রিয়েটিক গ্রন্থি। হেপাটো মানে কি যকৃৎ, আমাদের হেপাটিক অঞ্চল মানে কি যকৃৎ, হ্যাঁ, আর প্যানক্রিয়াস আমরা জানি অগ্নাশয়। তাহলে আমাদের যেটা দুটো আলাদা আলাদা, আমরা উন্নত প্রাণী বলে আলাদা আলাদা গ্রন্থি, ওদের এখানে একসাথে হেপাটো প্যানক্রিয়েটিক গ্ল্যান্ডটা থাকে, তো ওইখানেও এরা রক্ত সরবরাহ করে। এখন সামনের দিকে দেখো যে দুই পাশে যে দুই অ্যান্টেনারি গ্ল্যান্ড যাচ্ছে, তারা যেতে যেতে বিভিন্ন জায়গায় রক্ত সরবরাহ করছে। দেখো সে গিয়ে ওই পাকস্থলীতে রক্ত সরবরাহের জন্য শাখা দিচ্ছে গ্যাস্ট্রিক। তারপরে দেখা যাচ্ছে দেখো ম্যান্ডিবল মানে কি আমরা বলি ম্যাক্সিলারি আর ম্যান্ডিবল। ম্যাক্সিলারি হচ্ছে উপরের চোয়াল, ম্যান্ডিবল হচ্ছে নিচের চোয়াল, নিচের চোয়ালে রক্ত সরবরাহ করছে। এখন তারপরে গিয়ে সে কি সে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে হয়ে যাচ্ছে, একটা ভেন্ট্রালি নেমে যাচ্ছে আর একটা একটু ডরসালি উপরের দিকে থাকতেছে। তো দুই ভাগে ভাগ হচ্ছে। দেখো ভেন্ট্রালি যেটা সেটা এই যে এটা এই তিন মাথার যেটা, এটা হচ্ছে ভেন্ট্রালি। হ্যাঁ, এখানে আমরা নিচের দিকে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা, এটা হচ্ছে ভেন্ট্রালি। তো ভেন্ট্রালি মানে কি
নিচের দিকে নেমে যাবে, হ্যাঁ, যে চিংড়ি যে শোয়ানো থাকে না, নিচের দিকে নেমে যাবে। আর এটা হচ্ছে ডরসালি থাকবে। তাহলে এটা এসে অ্যান্টেনারি আর্টারিতে এসে দুই ভাগে ভাগ হয়। এখন ভেন্ট্রালি 3 জায়গায় সে রক্ত সরবরাহ করে। একটা হচ্ছে অ্যান্টিনুলার, যেটা আমরা বলি চিংড়ির সামনের দিকে যে সুর থাকে লম্বা, সেটা হচ্ছে নুলার বা ফার্স্ট অ্যান্টেনা। তারপরে তোমার অ্যান্টেনাল বা অ্যান্টেনা। অ্যান্টিনুলার হচ্ছে ফার্স্ট অ্যান্টেনা, অ্যান্টেনা হচ্ছে সেকেন্ড অ্যান্টেনা যদি বলতে চাও তুমি। প্রথমটার পরে আবার আরেক জোড়া দুই পাশ থেকে বের হয় অ্যান্টেনা। তাহলে প্রথমটাও মাথার উপরের দিকে যে এক জোড়া থাকে সেটা হচ্ছে অ্যান্টিনুলার, তারপরে যেটা যে এক জোড়া বের হয় সেটা হচ্ছে অ্যান্টেনা। আর এখানে আরো এক জায়গায় রক্ত সরবরাহ করে রেনাম। যারা চিংড়ি বাছাই করেছে, মেয়েরা বিশেষ করে, আমরা বলি কুটা, তো সেটা করার সময় দেখা গেছে যে চিংড়ির মাথাটা এদিক থেকে একটু চিরে এনে মোটা একটা থলির মতো অংশ এখানে টেনে বের করা হয়। সেটা হচ্ছে ওদের কি মূত্রাশয়। আমাদের মূত্রাশয় নিচের দিকে, ওদের মূত্রাশয় মাথায়। ওটা যদি ফেলে না দাও, ওটার গন্ধে চিংড়ি খাওয়া যাবে না। ওকে, তাহলে তোমরা এখানে প্র্যাকটিক্যালে কিন্তু রান্নার একটা জিনিস শিখে নিলা। হ্যাঁ, ওকে। তো দেখো, সেটা হচ্ছে রসচাল। রসচাল, সরি, সেটা প্রথমটা আমরা বললাম যে অ্যান্টিনুলার, তারপরে হচ্ছে তোমার কি অ্যান্টেনাল, আর আরেকটা শাখা ওর কোথায় চলে যাবে সেটা হচ্ছে তোমার রেচনের কথা বললাম। আর এখানে তোমার সামনে গিয়ে ডরসালটা চোখে চোখে দেখো, চোখে শাখা দিচ্ছে, সেটা হচ্ছে কি হবে, অপটিক নাকি। আবার এসে তোমার মাঝখানে দেখেছো চিংড়ির সামনের দিকে একটা মানে খুব মানে করাতের মতো একটা অংশ সামনে আগানো থাকে, সেটার নাম কি, রোস্টাম। তো রোস্টামে শাখা দিয়ে যাচ্ছে এক জোড়া, সেটা হচ্ছে রোস্টাল। তো মোটামুটি এই ফিগার পড়লে তোমাদের কিন্তু আসলে অনেক কিছু কি সহজ হয়ে যায়। এখানে ফিগারটা আসলে মেইন কথা। তো তারপরে আমরা যাই, আমরা কি পড়ছিলাম আগে, আমরা একটু মনে করে আসি। আমরা ব্লাড পড়েছিলাম, আমরা হার্ট পড়েছিলাম, আমরা পড়ছি এখন ব্লাড ভেসেল। তো ছয়টা বলছে বড় ব্লাড ভেসেল এখান থেকে বের হয় কি কি। দেখো তো এখানে হিসাবটা দেখো ঠিক আছে নাকি। সিঙ্গেল অপথেলমিকাস আর্টারি, যেটা আমরা বললাম যে মাঝামাঝি মিডিয়ান অপথেলমিক, সেটা হিসাব দেখো আমার সাথে। পেয়ার্ড অ্যান্টেনারি আর্টারি, দুই পাশে যে দুটো বের হয় আর্টারি, সেটা তো মোট কয়টা হলো, 3টা। আমরা বলেছি মোট 6টা বের হয়। তারপরে দেখো পেয়ার্ড হেপাটোপ্যানক্রিয়াটিক আর্টারি, হেপাটোপ্যানক্রিয়াস এক জোড়া যায়, তাহলে এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, মোট 5টা। আরেকটা রয়ে যায়, বলা হয়েছে মিড পোস্টেরিয়র, যেটা লেজ অঞ্চলের দিকে চলে যায় এবং সেটা আবার সামনে গিয়ে দুটো ভাগ হয়। একটা কি সুপ্রাইনটেস্টাইনাল, ইন্টেস্টাইনের উপরে থাকে, আরেকটা হচ্ছে কি স্টার্নাল। ওকে, সেটা মোট হচ্ছে 6টা। ওকে, এখন অপথেলমিক আর্টারি দেখো, এই যে আমরা এগুলার এখন ডেসক্রিপশন করব উপরের গুলা। দ্য সিঙ্গেল অপথেলমিক অর সেফালিক আর্টারি, বলা হয়েছে যে হার্ট থেকে বের হয়ে এটা অ্যান্টেরিয়রলি সামনের দিকে চলে যেতে থাকে এবং মিড ডরসাল লাইন, একদম মাঝামাঝি, ডরসালের মাঝামাঝি অঞ্চল বরাবর গিয়ে সেটা রোস্টাম যে থাকে, ওর খাত কাটা যে অংশটা সামনের দিকে কাটার মতো, সেই রোস্টামের সামনে বেজে গিয়ে শেষ হয়, মানে রোস্টাম যেখানে শুরু হয়েছে সে ভিত্তিতে শেষ হয়, and unites with the branches of two antennary arteries, দুই পাশ থেকে যে দুইটা অ্যান্টেনারি, দুই পাশ থেকে যে অ্যান্টেনারি আর্টারি আসে সেটার সাথে মিলিত হয়ে যায়। ওকে, অ্যান্টেনারি আর্টারি দেখো, ইচ অ্যান্টেনারি আর্টারি অরিজিনেটস ফ্রম দ্য হার্ট, বলছে যে দুই পাশ থেকে এক জোড়া অ্যান্টেনারি আর্টারি বের হয় the side of the ophthalmic artery, ophthalmic artery কে মাঝে রেখে, এটা anteriorly along the outer border of the mandibular muscle, বলা হয়েছে যে ম্যান্ডিবুলার যে মাসেল থাকে সেটার বরাবর সে কি সামনের দিকে, দুই পাশ থেকে সামনের দিকে সে যেতে থাকে। ওকে, তারপর কি আছে দেখো, যে ইচ অ্যান্টেনারি আর্টারি, এই যে অ্যান্টেনারি আর্টারি যে আমরা একটু আগে পড়লাম, অনেকগুলো শাখা দিতে থাকে। কি কি শাখা দেয় তোমরা মোটামুটি জানো, দুই পাশ থেকে প্যারিকার্ডিয়াল শাখা বের হয়, তাই না। তারপরে কি আছে, গ্যাস্ট্রিক শাখা দেয়, যেটা কার্ডিয়াক স্টোমাকে চলে যায়। তারপরে ম্যান্ডিবুলার আর্টারি কি করে, ম্যান্ডিবলে রক্ত সরবরাহ করে। তো এখানে এ ভেন্ট্রাল এন্ড ডরসাল ব্রাঞ্চ, এই ম্যান্ডিবুলার আর্টারি সামনে গিয়ে একটা ভেন্ট্রালি চলে যায়, একটা ডরসালি চলে যায়, যেটা আমি ফিগারে দেখিয়েছি। সেই পড়াটা আমি এখন আবার থিওরিতে তোমাদের দেখাচ্ছি। দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ সাপ্লাইজ ভেসেল দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড অ্যান্টেনা। ফার্স্ট এন্ড সেকেন্ড অ্যান্টেনা বলতে যে বাংলা বইগুলাতে ফার্স্ট অ্যান্টেনাকে অ্যান্টিনুলার বলা হয়েছে,
আর সেকেন্ড অ্যান্টেনাকে শুধু অ্যান্টেনা, তোমরা যেটাই দেখো ফার্স্ট আর সেকেন্ড অ্যান্টেনা অথবা অ্যান্টিনুলার এন্ড অ্যান্টেনা, এগুলোতে রক্ত সরবরাহ করে দুইটা শাখা। কিন্তু আমরা দেখলাম যে ভেন্ট্রাল যেটা সেটা আসলে তিনটা শাখা হয়ে যায়। ওকে, the dorsal branch sends to optic artery to the eye, আর এখানে ভেন্ট্রাল ব্রাঞ্চের কথা বলছে। আর ডরসাল ব্রাঞ্চ কি করবে? ডরসাল ব্রাঞ্চ তোমার কি করবে? ডরসাল ব্রাঞ্চটা কোথায় রক্ত দিবে? বলা হয়েছে আইতে রক্ত দিবে। ডরসাল ব্রাঞ্চ আইতে রক্ত দিবে, and then the two dorsal branches of the two antennae is united with the median ophthalmicus। তাহলে এখানে মিডিয়ান অপথ্যালমিক বলা হয়েছে যে সামনের দিকে এসে, অপটিক সামনের দিকে এসে মিডিয়ান অপথ্যালমিকাসের সাথে অ্যান্টেনারি আর্টারি মিলিত হয়ে যায়, এবং মিলিত হওয়ার পরে সেটা কি হয়? সেটা তোমার মিডিয়ান অপথ্যালমিকাস হিসেবে চলে আসে, তাই না? মিডিয়ান অপথ্যালমিকাস হিসেবে চলে আসে। তাহলে এখানে আমরা তিনটা শাখার কথা বলেছি। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্টেনায় যায় ভেন্ট্রালের, আরেকটা হচ্ছে সেকেন্ড অ্যান্টেনায় যায়, আরেকটা হচ্ছে রেনাল। ওকে, তো মোটামুটি তোমরা এটা বুঝে গেছো। এরপরে হেপাটোপ্যানক্রিয়াটিক আর্টারি। হেপাটোপ্যানক্রিয়াটিক আর্টারি বা হেপাটিক আর্টারি of each side originates from the posterior median। বলা হয়েছে যে নিচের পিছনের দিকে যেতে থাকে, হার্টের পিছনের দিক থেকে end of the heart and runs transversely to enter within the pancreas। হার্টের পেছনে posteriorly বের হয়ে সেটা প্যানক্রিয়াসে রক্ত সরবরাহ করে। মিড পোস্টেরিয়র আর্টারি। The mid posterior artery immediately after originating from the posterior median, mid posterior artery বলা হয়েছে যে মাঝামাঝি posterior সাইডে একদম লেজের দিকে যেতে থাকে, এবং সেটা দুটো শাখা দেয়, একটা হচ্ছে supraintestinal আর একটা হচ্ছে কি sternal। The supraintestinal which is also known as a dorsal abdominal artery। supraintestinal কে কিন্তু dorsal abdominal artery ও বলা হচ্ছে। and runs posteriorly along the mid dorsal line of hindguard। hindguard কি? গার্ড কি? পৌষ্টিক তন্ত্রের বলা হয়েছে যে পৌষ্টিক নালীর শেষের অংশ। ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড মানে অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী, পশ্চাৎপৌষ্টিক নালী। তো এই সুপ্রাইন্টেস্টাইনাল বা ইন্টেস্টাইন আমরা বলছি যে ইন্টেস্টাইনের উপরে থাকে এই শাখাটা, ব্লাড ভেসেলটা, তো সেজন্য একে সুপ্রাইন্টেস্টাইনাল আর্টারি বলা হচ্ছে। সেটা একদম শেষের দিকে তোমার অন্ত্র মলাশয় সেখানে নিয়ে মানে রক্ত সরবরাহ করে। ইট সাপ্লাইজ এলিমেন্টারি ক্যানাল, বলা হয়েছে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পৌষ্টিক নালীতে রক্ত সরবরাহ করে, এন্ড দ্য মাসেলস অন দ্য ডরসাল সাইড, এবং ডরসাল সাইডে যে মাসেল থাকে সেগুলোতে রক্ত সরবরাহ করে। এই গেল তোমার সুপ্রাইন্টেস্টাইনাল আর্টারির কাজ। এখন ইন্ট্রা ইন্টেস্টাইনাল আর্টারি কি করে? transversely toward the ventral side and it pierces। যে বলেছি যে এটা কি করবে? খাড়াখাড়ি ভাবে হার্টটা যদি তুমি টেনে ধরো, এটা খাড়াখাড়ি ভাবে কি হয়? এভাবে নেমে যায়, খাড়াখাড়ি ভাবে নেমে যায়, এবং সেটা একটা মাস, গ্যাংলিয়নিক মাসের ভেতর দিয়ে চলে যায়, এবং গিয়ে সেটা আবার সামনের দিকে গিয়ে নিচের দিকে গিয়ে ভেন্ট্রালি দুই ভাগে ভাগ হয়। একটা ভেন্ট্রালি থোরাসিক, আরেকটা হচ্ছে ভেন্ট্রালি অ্যাবডোমিনাল। থোরাসিক মানে কি? বক্ষীয়, অ্যাবডোমিনাল মানে কি? উদরীয়। ওকে, the ventral thoracic artery supplies blood to the different part of the ventral side, the cephalothorax and ventral abdominal artery। বলা হচ্ছে cephalothorax এর বিভিন্ন জায়গায় ventral thoracic artery রক্ত সরবরাহ করে, and ventral abdominal artery বলা হচ্ছে ventral side এ abdomen এ রক্ত সরবরাহ করে। all the arteries are limited break up into, ভালো করে খেয়াল করো কথাটা, all the arteries অর্থাৎ সবগুলো arteries ব্রেক আপ হয়ে যায়। মানে ওই যে বললাম যে একটা পানির পাইপকে যদি তুমি কেটে দাও তাহলে পানিটা পড়তে থাকবে, সেই ধরনের। দেখো ফাইনার ব্রাঞ্চেস আছে, ফাইন মানে গত ক্লাসে আমি বলেছি ফাইন মানে খুব সরু, সরু শাখায় ভাগ হয়, and open into the hemocoelomic space। মানে বলা হয়েছে বিভিন্ন হিমোসিলোমিক স্পেসে চলে আসে। তো হিমোসিলোমিক স্পেস কোনগুলো? আমরা বলেছি হিমোসিল তো থাকবে, কিন্তু হিমোসিলোমিক স্পেস বলতে লেকুনা, ছোট গর্ত, তোমাদের গ্রামের বাড়িতে অনেক সময় দেখা যায় না যে ছোট গর্তের মতো থাকে, সেখানে সবাই ময়লা ফেলে ইয়ের পাশে, এরকম গর্ত করে, সেটা বড় গর্ত, সাইনাস, তারপরে লেকুনা, এগুলা বলা হয়েছে হিমোসিলোমিক স্পেসেস। সেগুলো একদম রক্তপূর্ণ থাকে। Thus the circulatory system of Crohn lacks network of capillaries। বলা হয়েছে যে ক্যাপিলারিজ দিয়ে এভাবে একটা নেটওয়ার্ক সে তৈরি করে নেয়।
তো এখন দেখো হিমোসিলোমিক স্পেস কি কি আছে। স্মল হিমোসিলোমিক স্পেস কল লেকুনা, আগেই বলেছি। ছোট হিমোসিলোমিক স্পেস গুলোকে লেকুনা বলছে। দিস লেকুনি দেখো ওপেন ইনটু লার্জার স্পেস, সেই লেকুনি গুলা আবার রক্তবাহিত হয়ে লেকুনে দিয়ে একটু বড় গর্তে চলে আসে, সেটাকে বলা হচ্ছে কি সাইনাস। The passages connecting lacunae and sinus or two sinus are known as hemocoelomic channel. বলা হয়েছে একটা লেকুনি থেকে আরেকটা সাইনাসের সাথে যে রক্তের মানে রক্ত যাওয়ার যে পথটা তৈরি হয়, সেটাকে চ্যানেল বলা হচ্ছে। আমরা চ্যানেল বলতে কি বলি, খাল, সরু। তো সেই পথটাকে বলা হচ্ছে কি, একটা লেকুনি একটা সাইনাসের মাঝে যেই পথে রক্ত যাচ্ছে একটা খাদের মতো হয়ে যায়, সেটা হচ্ছে কি হিমোসিলোমিক চ্যানেল। অথবা দুইটা সাইনাসের মাঝে যদি রক্ত যায় একটা থেকে আরেকটা, সেটা হচ্ছে হিমোসিলোমিক চ্যানেল। তো ব্লাড আফটার ফলোইং থ্রু ডিফারেন্ট স্মল হিমোসিলোমিক স্পেস অর লেকুনি কালেক্টেড, বলা হয়েছে যে এগুলা সব কালেক্ট হয়ে একটার সাথে গিয়ে মিশে, সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইনাস। ভেন্ট্রালি বড় যে সাইনাস, সেখানে গিয়ে ওরা মানে ছোট লেকুনি থেকে সাইনাস, সাইনাস থেকে ভেন্ট্রাল সাইনাসে চলে আসে। These are placed when the hepatopancreas, বলে এটা hepatopancreas নিচেই থাকে and continued up to certain length within the abdomen, এবং এটা বেশ লম্বা হয়ে hepatopancreas এর নিচ থেকে শুরু হয়, লম্বা হয়ে অ্যাবডোমেন পর্যন্ত চলে যায়। The two ventral sinus are interconnected by several small slender channel. বলা হয়েছে যে এই ভেন্ট্রাল সাইনাস যে থাকে দুই পাশে, সেই ভেন্ট্রাল সাইনাস গুলি আবার উভয়ের মধ্যে, অর্থাৎ দুই ভেন্ট্রাল সাইনাসের মাঝে যোগাযোগের জন্য আবার কিছু চ্যানেল থাকে। ওকে, from the ventral sinus 6 afferent branchial channels take the deoxygenated blood. Deoxygenated blood তোমরা জানো অক্সিজেন বিহীন অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত afferent branchial channel দিয়ে তোমার ব্লাড টু দা গিল। তো গিলে চলে আসে। তারপরে গিলে কি হয়, পানি থাকে, পানিতে অক্সিজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়। তাহলে afferent branchial channel কি নিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। তো ওখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের পরিমাণ বেশি, কিন্তু তোমার পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, দুইটার মধ্যে কি হয়, আদান প্রদান হয়। গিল এবং পানির মধ্যে কি হয়, মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়। তারপরে গিল থেকে যারা রক্ত নিয়ে যাবে, এখানে 6 জোড়া বলেছে যে 6 afferent branchial channel, 6টা। এখানেও তোমার দেখো যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল, যারা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে তারাও কিন্তু 6। ওকে, তো এখানে ফার্স্ট afferent branchial channel supplies blood to the podobranch. তোমরা podobranch, orthobranch এগুলো সম্পর্কে ধারণা আছে কিনা আই ডোন্ট নো, কিন্তু সামনের দিন আমরা শ্বসনতন্ত্র যখন পড়াবো ইনশাআল্লাহ, তখন এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আমি দিয়ে দিব। হ্যাঁ, podobranch, orthobranch এগুলো পড়ানো বেশ সময়ের বিষয়, বুঝাইতে হবে। হ্যাঁ, podobranch and orthobranch, while the remaining 5 vessels, বলা হচ্ছে প্রথম যেটা থাকে সেটা podobranch এবং orthobranch-এ, ব্রাঞ্চ মানে কি, এখানে ব্রাঙ্কিয়া ফুলকা, ফুলকাতে রক্ত সরবরাহ করে। আর থাকে কয়টা, 6টা থেকে একটা চলে গেলে 5টা। এই 5টা কি করে, the 5 pleurobranch, 5 জোড়া যে তোমার প্লুরোব্রাঞ্চ থাকে সেগুলোতে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, তো from gills oxygenated blood is collecting by 6 pairs of efferent branchial channel. বলা হয়েছে যে efferent branchial channel দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায় এবং সেটা drained into dorsal or pericardial sinus, pericardial sinus এর দিকে চলে যায় dorsally। ওকে, mechanism of blood flow, মানে রক্ত সংবহনটা কিভাবে হয়। The heart contracts to drive the oxygenated blood to the different parts of the body through arteries. বলা হয়েছে যে আর্টারির মাধ্যমে দেখো সে এফারেন্ট দিয়ে চলে আসে, আবার সেটা অক্সিজেন যুক্ত হয়ে সেটা আবার ইফারেন্ট দিয়ে সারা দেহে প্রবাহিত হয়। These arteries, instead of forming capillaries network, open directly with the hemocoelomic spaces. এই hemocoelomic space তাকে কি করে, সহযোগিতা করে। From different hemocoelomic lacunae, oxygenated blood is collect within pair ventral sinus. তাহলে এই লেকুনি দিয়ে বিভিন্ন জায়গা থেকে তোমার রক্তটা এসে ডিঅক্সিজেনেটেড কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়ে কোথায় এসে জমা হয়, ভেন্ট্রাল সাইনাসে এসে জমা হয়। From these blood spaces
মানে এই ভেন্ট্রাল সাইনাসে সেন্ড blood is sent for oxidation to the respiratory organs through the afferent branchial channel. বিভিন্ন afferent branchial channel গুলি রেসপিরেটরি অর্গানে কি হয় আমরা জানি যে অক্সিজেনটা ব্যবহার হয়, অক্সিজেনটা নেয় আর কার্বন ডাই অক্সাইডটা কি করে ছেড়ে দেয়, ওখানে অন্তঃশ্বসন ঘটে, তাই না? ফ্রম গিল দ্য ব্লাড রিটার্নস টু দ্য পেরিকার্ডিয়াল সাইনাস, বলা হয়েছে গিল থেকে পেরিকার্ডিয়াল সাইনাস অক্সিজেন যুক্ত রক্তটা চলে আসে থ্রু ইফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেলের মাধ্যমে। ওকে, তো এখানে তোমাদের একটা ফিগার আছে, সেই ফিগারটা তোমরা একটু দেখতে পারো। দেখো এখানে তোমার এটা হার্ট, একটু ভালো করে লক্ষ্য করো, এটা হার্ট, ঠিক আছে? আগে কোথায় কি আছে এটা দেখে নাও, এটা হচ্ছে গিল, বুঝতেই পারছো? হ্যাঁ, গিল। এখন এই হার্ট, দেখো হার্ট থেকে এই এসে এখানে পৌঁছাচ্ছে। আবার দেখো এইখানে এই যে শোয়ানো যেটা আছে, এই দেখো শোয়ানো যেটা আছে, এটা কি? এটা কি শোয়ানোটা? দেখো, তাহলে এটা বললাম কি, এটা হচ্ছে হার্ট না? দেখো এটা হচ্ছে হার্ট, এই অস্ট্রিয়া দেখাচ্ছে। তো পেরিকার্ডিয়াল সাইনাস এখানে চলে আসছে, হ্যাঁ, অক্সিজেন যুক্ত রক্ত। দেখো এদিক দিয়ে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল এটা দেখাচ্ছে, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এই যে পেরিকার্ডিয়াল সাইনাসে আসছে। কিন্তু এখানে যে কালো করে দেখাইছে, এটা কি? এটা এফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল। এই যে এটা হচ্ছে ভেনাস সাইনাস। এই ভেনাস সাইনাসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসে? গিলে চলে আসে। গিল থেকে ইফারেন্ট দিয়ে সেটা আবার পেরিকার্ডিয়াল সাইনাসে যায় এবং ও দেহের বিভিন্ন অংশে এটা কি করতে থাকে? সরবরাহ করতে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কি? ভেন্ট্রাল সাইনাস। ওকে, ভেন্ট্রাল সাইনাস। তো এখানে তোমার এই যে দেহের বিভিন্ন অংশে আবার ব্যবহার হয়েছে ভেন্ট্রাল সাইনাস এসে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত জমা হয়। আজকে আমরা যেটা পড়বো, আরেকটু পড়বো আমরা, সেটা হচ্ছে সেন্স অর্গান। সেন্স অর্গান, দেখো সেন্স অর্গানের তোমার ট্র্যাকটাইল অর্গান কি কি আছে সেন্স অর্গানে? তার মধ্যে একটা আমরা বেশ ভালো করে পড়বো, সেটা হচ্ছে স্ট্যাটোসিস, সেটা তোমাদের খ অংশের জন্য আসে। ট্র্যাকটাইল অর্গান, তারপরে অলফ্যাক্টরি অর্গান, আর হচ্ছে অলফ্যাক্টরি সিটি, আর হচ্ছে তোমার অলফ্যাক্টরি সিটি কি? যে আমাদের নাকের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কি থাকে? লোম থাকে। সেটা কি? বাইরে থেকে যে ধুলা ময়লা আবর্জনা সেটা যেন না যেতে পারে, সেটা আটকানোর জন্য এই ব্যবস্থা। তো ওদেরও অলফ্যাক্টরি সিটি থাকে। ওকে, স্ট্যাটোসিস্ট এন্ড আই, এই চার ধরনের সেন্স অর্গান থাকে। এই সেন্স অর্গানের দেখো ট্যাকটাইল অর্গান কোথায় থাকে? দ্য মার্জিন অফ অ্যান্টেনা এন্ড আদার অ্যাপেন্ডেজেস। অ্যান্টেনা এবং অ্যাপেন্ডেজের মার্জিনে থাকে, অর্থাৎ প্রান্তে থাকে। ট্যাকটাইল অর্গানের গঠনটা যদি আমরা পড়ি তাহলে কেমন হয় দেখো। এই প্রথম যেটা দেখিয়েছে, দেখো এটা হচ্ছে সিটা থাকবে, মাঝখানে কি? শেফট। এটা হচ্ছে বার্ব গুলি, হ্যাঁ, বার্ব হচ্ছে দেখো সিটা এগুলি, মাঝখানে শেফট, এটা হচ্ছে শেফট কাণ্ড। তো এটা হচ্ছে, এটা কার? এটা ট্র্যাকটাইল অর্গানের। তারপরে যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ট্র্যাকটাইল সিটি, এটা ট্র্যাকটাইল অর্গানে থাকে। আর এই সিটিগুলো কি করে? সংবেদী অঙ্গ হিসেবে সংবেদ বহন করে আনে। আর এটা হচ্ছে অলফ্যাক্টরি সিটি, এটা ওদের অলফ্যাক্টরি অঞ্চলে থাকে। এটার গঠন দেখো আলাদা, তাই না? এই উপরেরটাই সিটা, বড়টাই সিটা, এটা শেফট। তারপরে এটা যেটা আছে দেখো, এটা আবার কিছুটা খুবই পয়েন্টেড এবং দুই পাশেই কি থাকে? খুব সরু সরু সিটি থাকে, শেপ থাকে। এবং এটা কি? এটা হচ্ছে তোমার স্ট্যাটোসিস্টে থাকে। এই যে স্ট্যাটোসিস্ট কোথায় থাকে? স্ট্যাটোসিস্ট থাকে হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্টেনা বা অ্যান্টিনিউলের যে প্রিকক্সা অংশ থাকে, প্রিকক্সা, অ্যান্টিনিউলের প্রিকক্সা, অর্থাৎ যে অংশটা দিয়ে এই অ্যান্টিনিউলটা কি থাকে? যুক্ত থাকে দেহের সাথে, সেটাকে বলা হচ্ছে প্রিকক্সা। তো এই প্রিকক্সার যদি তুমি ওকে চিরে এইভাবে মোটা ফোর্সেপ দিয়ে টেনে এনে ওকে চিরে দেখো, তাহলে দেখবে যে এরকম গোল একটা কি স্ট্যাটোসিস দেখা যাচ্ছে। চিংড়ি যদি এদিকে কাত হয়ে যায়, ওদিকে কাত হয়ে যায়, চিত হয়ে যায়, তো তখন দেখা যায় যে এটার উপরে চাপ পড়ে, সেই শিটাগুলি এটার উপরে চাপ দেয়। চাপ হয়ে গেলে, সে কাত হয়ে গেলে এই শিটাগুলি এইদিকে চাপ দেয়, চাপ দিলে পরে বিপরীত দিকে চাপ দেয়, চাপ দিলে পরে আবার সে সোজা হয়ে যায়। ওকে, এই ধরনের কাজ করে। তো এই যে মাঝখানে যে ঝুলানো অংশ, এটা হচ্ছে সিটি। আর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি? স্যান্ড গ্রাইনস, অর্থাৎ এটা আমরা আমাদের কানের মধ্যে যেরকম থাকে অটোলিম্ফ থাকে না, প্যারিলিম্ফ, সেই ধরনের কিছু অংশ ওদের থাকে, যেটা ওদেরকে কি করে? ভারসাম্য রক্ষায় সহযোগিতা করে। তো অলফ্যাক্টরি সিটি আমরা বলেছি যে
অ্যান্টেনার দেখো আউটার ফিলার, এই তুমি যখন অ্যান্টেনাটা দেখছো বা অ্যান্টিনিউলটা দেখছো, তুমি লম্বা ধরনের দুটা বড় বড় চিংড়ির কি অংশ থাকে মোটা, হ্যাঁ, সেটার নাম কি? সেটা হচ্ছে ফিলার। দ্য ফার্স্ট অ্যান্টেনা ফিলারে অলফ্যাক্টরি শিটে থাকে, এটাতে ঘ্রাণ, আমাদের যেমন ঘ্রাণের জন্য নাক আছে, ওদের তো আর এত উন্নত নাই, তো ওদের এটা দিয়ে ওরা ঘ্রাণ বা স্মেল এর প্রতি রিয়াক্ট করে। স্ট্যাটোসিস্ট প্রিকবজার গোড়ায় থাকে আমরা বলেছি, এবং এটা শেপ থাকে ডিরেক্ট ইনওয়ার্ডস এন্ড আউটার সোয়ালো বেস থাকে। স্ট্যাটোসিস্ট নার্ভ থাকে ওখানে, সেটা বলতে আমি একটু ভুলে গেছিলাম, স্ট্যাটোসিস্ট নার্ভ থাকে। তো এই স্ট্যাটোসিস্ট নার্ভ ক্যারি দ্য ইনফরমেশন, বলা হয়েছে যদি এমন হয় যে এদিকে কাত হয়ে গেছে, তখন ওইদিকে তার ভারসাম্য রক্ষা দরকার, তখন এই নার্ভটা কি করবে? নার্ভটা এই সংবেদটা কোথায় নিয়ে যাবে? ব্রেইনে নিয়ে যাবে। এন্ড দ্য অ্যানিমেল কারেক্টস ইটস লস অফ ইকুইলিব্রিয়াম, তার যে ভারসাম্যতা, সাম্যাবস্থা, সেটাই সে ফিরে আসতে সহযোগিতা করে সিটিগুলি। যদি এদিকে কাত হয়ে গেল, তাহলে এদিক দিয়ে চাপ দেয় সিটিগুলি, তাহলে সে আবার কি হয়? ঠিক হয়। আই দেখো, ওদের কম্পাউন্ড আই আমরা জানি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কম্পাউন্ড আই, এবং এগুলা ওমাটিডিয়াম নামক অনেকগুলা একক দিয়ে গঠিত। তো ওমাটিডিয়ামের যে একক, সেটা তোমরা বোধহয় ঘাসফড়িং করেছো ইন্টারমিডিয়েটে, সেটার সাথে কিছুটা মিল বহন করে। দেখো, ডিভিজিবল ইনটু টু পার্টস, দুইটা পার্টে বিভক্ত। আউটার ডায়োট্রিক্যাল রিজিয়ন অফ ফোকাসিং, বলা হয়েছে উপরের যে পার্টটা, আর নিচের যে পার্ট, আমরা যদি ওর ফিগারটা দেখি, ফিগারটা দেখলে আমরা পার্টটা কিন্তু পড়ে ফেলতে পারবো। এটা হচ্ছে ওর উপরের পার্ট, এটা হচ্ছে উপরের পার্ট, আর এটা হচ্ছে নিচের পার্ট। ওকে, তো উপরের পার্টে কি কি থাকে? উপরের পার্টে আমরা জানি মাঝখানে কি থাকে। উপরের পার্টে দেখো কর্নিয়া থাকে, কর্নিয়া যেন কোষ থাকে, ক্রিস্টালাইন থাকে, ক্রিস্টালাইন কোন থাকে, ক্রিস্টালাইন কোন কোষ থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওর ডায়োপ্ট্রিক্যাল রিজিয়ন, যেটা দিয়ে আলোটা প্রবেশ করে। আর রিসেপ্টর রিজিয়ন, যেটা দিয়ে গ্রহণ করে, সেটাতে কি কি থাকে? সেটার নামও তোমরা জানো, র্যাবডম থাকে, রেটিনাল সেল থাকে, পিগমেন্ট সেল থাকে, তারপর নিচের দিকে স্নায়ু থাকে, বেসমেন্ট থাকে, এটা তোমরা জানো। ওকে, তো এখানে মেকানিজম অফ ইমেজ ফরমেশন, তো এটা আমরা ঘাসফড়িং এ পড়েছি ইন্টারমিডিয়েটে। সেটা কিরকম? যে উজ্জ্বল আলোতে কি এক ধরনের প্রতিবিম্ব, এবং অনুজ্জ্বল আলোতে আরেক ধরনের প্রতিবিম্ব। তো অনুজ্জ্বল আলোতে কি ধরনের প্রতিবিম্ব করে? সেটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। আর উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব, তাই না? তো বা অ্যাপোজিশন প্রতিবিম্ব তারা গঠন করে, এটা মোটামুটি আমরা জানি। আর এখানে তোমার মেল এবং ফিমেল প্রোনের মাঝে পার্থক্য, সেটা তোমরা একটু পড়ে নিবা, আমি এখানে দিয়ে দিচ্ছি। মেইন যে পার্থক্য দুইটা, সেটা হচ্ছে দেখো, যে অ্যাপেন্ডিক্স মাসকুলিনা, ওর প্রজনন অঙ্গ যেটা, ইজ প্রেজেন্ট ইন দ্য সেকেন্ড ক্লিওপোর। ওর যে 19 জোড়া দেহ উপাঙ্গ থাকে, সামনে শিরে থাকে 5 জোড়া, শিরোবক্ষ বলে। তো তারপরে শিরে মানে শিরোপাঙ্গ বলে, 5 জোড়া থাকে। বক্ষ উপাঙ্গ থাকে 8 জোড়া। আর সেখানে কি কি থাকে? 8 জোড়ার মধ্যে 3 জোড়া ম্যাক্সিলোপেড পাতার মতো, আর বড় বড় লম্বা লম্বা যে পা তোমরা দেখতে পাও চিংড়ির, সেগুলো হচ্ছে কি প্রিয়োপোড, মানে কি হাঁটার উপাঙ্গ, হেঁটে হেঁটে বেড়ায়। ওকে, আর শেষের দিকে যে উদরে যে 6টা খণ্ড, উদর 6টা খণ্ড নিয়ে গঠিত, সেখানে যে পাতার মতো বাইরে মাছ দুইটা এরকম কি বলে ফ্লেমের মতো, অর্থাৎ শিখার মতো, মোমবাতি শিখার মতো দুইটা করে শাখা থাকে। এটা হচ্ছে কি ক্লিওপোড, সাঁতার উপাঙ্গ, ওটা দিয়েছে সাঁতার কাটে। তো এখন তোমরা মোটামুটি বুঝে গেছো যে অ্যাপেন্ডিক্স মাসকুলিনা, পুরুষ চিংড়ির অ্যাপেন্ডিক্স মাসকুলিনা থাকে, সেটা বলা হয়েছে যে সেকেন্ড ক্লিওপোডে, অর্থাৎ দ্বিতীয় সাঁতার উপাঙ্গে থাকে, কিন্তু ফিমেলে অ্যাপেন্ডিক্স মাসকুলিনা আমরা দেখি না। তারপরে আরেকটা মেইন পার্থক্য হচ্ছে যে দেখো, টেস্টিসের কথা এবং ওভারির কথা। টেস্টিস আর ইলংগেটেড ইন এ লং মিডিয়ান গ্যাপ অফ কার্ডিওপাইলোরিক স্ট্র্যান্ড, আমরা বলছি কার্ডিওপাইলোরিক স্ট্র্যান্ডের কথা আমরা পড়ে আসছি। posterior ends are free, কিন্তু ovary fused to the at body, the ends and the median gap is short. আর এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে যে ওদের যে গণপোর থাকে, প্রজনন রন্ধ্র থাকে, মেল প্রজনন রন্ধ্র যেটা, সেটা বলা হয়েছে ওদের যে ওয়াকিং লেগ থাকে, লম্বা লম্বা পা, সেটা পঞ্চম ওয়াকিং লেগের মাঝে থাকে। আর ফিমেল গণপোর বা স্ত্রী জনন রন্ধ্র বলা হচ্ছে থার্ড ওয়াকিং লেগের মাঝে থাকে। ওকে,
এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। আর রেফারেন্স লিখবা এখানে জর্ডানের ইএল জর্ডান আর পিএস ভার্মার কথা আমি লিখেছি, আর নিচে আন্ডারলাইন করবা, বইয়ের নামের নিচে সাল দিবা, কোন পাবলিকেশন থেকে পাবলিশড হয়েছে, দেশের নাম, পেজ নম্বর। ওকে, এগুলো আমরা আগেই করেছি। তো দেখো এই চিংড়ির ফিগারটা খুব সুন্দর না? এটা দিয়ে তোমাদের আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবা। আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল। ইনশাল্লাহ আবার দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা সাবধানে থাকো, ভালো থাকো।